স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের ৬ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে সচিবালয়ের আগুন। নেভানোর সময় ট্রাক চাপায় ফায়ার সার্ভিসের এক কর্মীর মৃত্যু হয়েছে। আগুন লাগা ভবনটিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অফিস ছিল। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, আগুনের ঘটনা নাশকতা কিনা তা তদন্তের পর জানা যাবে। মাহিন আরাফাতকে সঙ্গে নিয়ে সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ৭ নম্বর ভবনে রাত ১:৩০টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। শুরুতে ৬ তলায় আগুন লাগলেও দ্রুত তা ৯ তলা পর্যন্ত ছড়িয়ে যায়। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের প্রায় ৬ ঘন্টার চেষ্টায় সকালে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসকে সহায়তায় এগিয়ে আসে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার ফাইটার সোহানুজ্জামান নয়ন ট্রাক চাপায় নিহত হন। আহত হন আরও ২ সদস্য। গাড়ি এখানে অফ করা যাইতো না। আমাদের ফজল হক মুসলিম হলের সামনে দিয়ে কি বাইপাস রাস্তা নাই, কার্জন হলের সামনে দিয়ে কি বাইপাস রাস্তা নাই, সেই পাশ দিয়ে কি আপনার ট্রাক দিতে পারতো না? সচিবালয়ের আগুনকে ষড়যন্ত্র মনে করছেন প্রত্যক্ষদর্শীরা। যারা বিগত ১৫ বছর এই দেশকে শোষণ করেছে তাদের তারা এই আগুনের লাগানোর পিছনে অবশ্যই জড়িত। এই দেশে ধ্বংস করার জন্য রয়ের ষড়যন্ত্র এটা, এবং ফায়ার সার্ভিসের যে লোক মরছে সেটাও রয়ের লোক। ফায়ার সার্ভিসের ধারণা শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। আগুনে ৬ ও ৭ তলার সব নথি পুড়ে গেছে। কারণ সম্ভবত ইন্টেরিয়র ডেকোরেশন ছিল, এবং যে বিদ্যুৎ লাইন যেটা আছে, যখন এক জায়গায় আগুন ধরলে বিদ্যুৎ লাইনের মধ্যে সব জায়গায় ছড়ায় পড়ে, এটা হতে পারে। বাট ইনিশিয়াল কারণ আমরা এখনো বের করতে পারি নাই। ঘটনাস্থলে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ক্ষয়ক্ষতির হিসাব জানা যায়নি। এটি নাশকতার ঘটনা কিনা তা তদন্তের পর জানা যাবে। এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। করিডোরে অনেক ক্ষতি হয়েছে, অনেক অফিস ক্ষতি হয়েছে। তদন্ত না হওয়ার আগে বলা যাচ্ছে না এটা কি হয়েছে। ক্ষতিগ্রস্ত ৭ নম্বর ভবনে সব ধরনের কার্যক্রম বন্ধ আছে। সচিবালয়ের অন্য সব ভবনে স্বাভাবিক কাজ চলছে। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে সচিবালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আশিকুল আলম। আশিকুল, জানাবেন যে কি অবস্থা দেখছেন সেখানে, এবং প্রধান উপদেষ্টা কখন নাগাদ ঘটনাস্থল পরিদর্শন করতে পারেন, সব বিস্তারিত আমাদেরকে জানাবেন। হাবিবা, ধন্যবাদ আপনাকে। এখন কিন্তু পুরো সচিবালয় এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রয়েছে, এবং আমরা যেমনটা দেখছিলাম অনেকটা থমথমে অবস্থা, এবং যারা যেসব কর্মচারী ভেতরে প্রবেশ করছিলেন সকাল থেকে, তারা অনেকেই বের হয়ে এসেছেন। তাদের অনেকের সাথেই আমার কথা হয়েছে। তারা যেমনটা বলছিলেন যে এটি আসলে, আমি যদি আপনাকে একটু দেখাতে চাই তাদের কথার সাথে আসলে কতটুকু মিল রয়েছে, সেই বিষয়টি যদি আপনাকে একটু দেখাতে চাই, যে যেই ৭ নম্বর ভবনটিতে আগুন লেগেছে, সেই ৭ নম্বর ভবনের ঠিক পশ্চিম কর্নারে যেমনটা আমরা দেখছিলাম যে সেই জায়গায় আগুন, মাঝখানে কিন্তু আবার আগুনের সেরকম লেলিহান শেখা ছিল না। ঠিক পরবর্তীতে কিন্তু আবার ঠিক পূর্ব কর্নারের সেই জায়গা থেকে কিন্তু আগুন জ্বলেছে, এরকমটা কিন্তু বাইরে থেকে বোঝা যাচ্ছে। অনেকেই কিন্তু আমাদেরকে বলছিলেন যে আগুন আসলে যেই জায়গা থেকে লেগেছে সেই জায়গা থেকে আসলে ছড়িয়ে গেলে সেই ফ্লোরের ভেতরে বা উপরের অংশে যাওয়ার কথা, কিন্তু থেমে থেমে খণ্ড খণ্ড চিত্র দেখা যাচ্ছে যে আগুন যেভাবে ছড়িয়েছে সেই খণ্ড খণ্ড চিত্র দিকে এই জায়গাটিতে অনেকেই সন্দেহ প্রকাশ করছেন যে আসলে প্রকৃতপক্ষে কি ঘটেছিল, কিভাবে আসলে আগুন এক জায়গা থেকে অন্য জায়গায় মানে ট্রান্সফার হলো। এই বিষয়টি আসলে তারা অনেকেই বলছিলেন আমাদেরকে, এবং তারা বলছেন যে রাতের বেলা আসলে নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল এবং কারা ভেতরে ছিলেন, এই বিষয়গুলো খতিয়ে দেখার কথা কিন্তু অনেকেই বলছেন। একজন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন কর্মচারী তিনি বলছিলেন যে ভেতরে তারা সকালে যখন আসার পরে তারা ভেতরে প্রবেশ করতে পারেননি, কিন্তু বাইরে থেকে তারা দেখেছেন, এবং তাদের কয়েকজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যর সাথে তাদের কথা হয়েছে। তারা যেমনটা
যেমনটা বলছিলেন ভিতরে কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটি কিন্তু এখনও সুনির্দিষ্টভাবে জানা যায়নি। আমরা এই ঘটনায় যে ফায়ার সার্ভিসের একজন কর্মচারী যিনি নিহত হয়েছেন ট্রাক চাপায়, তার জানাজা কিন্তু কিছুক্ষণ পরেই বাদ জোহর অনুষ্ঠিত হবার কথা রয়েছে, সেটি আমরা জেনেছি। পাশাপাশি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি হাবিবা, কিছুক্ষণ আগে উপদেষ্টা ফারুকে আজম সচিবালয়ের ভেতর থেকে বের হয়েছিলেন। তিনি যেমনটা আমাদেরকে বলছিলেন যে একটি তদন্ত কমিটি হয়েছে এবং এর বেশি আর উনি কিছু বলতে রাজি হন নাই। তিনি বলেছেন যে আসলে তদন্ত করেই তারা এই বিষয়টিতে কারা দায়ী বা আসলে নাশকতা কিনা সেই বিষয়টি তারা খতিয়ে দেখবেন। এছাড়াও কিন্তু আমরা জেনেছি যে উপদেষ্টা আসিফ কিছুক্ষণের মধ্যে উপদেষ্টা আসিফ এখানে আসার কথা এবং পাশাপাশি প্রধান উপদেষ্টারও কিন্তু সচিবালয় পরিদর্শন করার কথা রয়েছে এবং ভেতরে বেশ কজন উপদেষ্টা উপস্থিত আছেন। তারপরেই কিন্তু আসলে আনুষ্ঠানিকভাবে হয়তো আমরা আশা করছি যে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করা হবে, তখন আসলে মূল ঘটনাটি বা পরবর্তীতে কি হবে, কি সিদ্ধান্ত নিচ্ছে মন্ত্রণালয়গুলো সেই বিষয়ে আসলে বিস্তারিত জানা যাবে। হাবিবা, এই ছিল আমার কাছে সচিবালয় থেকে। জি, ধন্যবাদ আপনাকে। 5 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আশুলিয়ায় 6 জনের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় পুলিশ সদস্য মুকুলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে আদেশ দেন। তবে এই মামলার আরেক আসামি SI মালিককে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। এর আগে গত মঙ্গলবার বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আশুলিয়ায় 6 জনের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। কিন্তু যখন ঘটনাটা সরাসরি প্রমাণের প্রশ্ন আসবে, একেবারে অকাট্য প্রমাণ পাবো যে এরাই সরাসরি আগুন দিয়েছে লাশে, তখন তো তাকে স্পেয়ার করার কোনো সুযোগ নেই। এবং এই ঘটনার সাথে এদের মাধ্যমে কিন্তু প্রধানমন্ত্রী পর্যন্ত যে কমান্ড স্ট্রাকচার এবং নির্দেশের যে ধারাবাহিকতা সেটা প্রমাণিত হয়েছে বা হবে, সে কারণে আমরা এদেরকে ধরেছি। বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গঠিত জাতীয় স্বাধীন পূর্ণ কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকালে বিজিবি সদর দপ্তর পিলখানায় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ALM ফজলুর রহমান বলেন, দেশি বিদেশি ষড়যন্ত্রের বিষয়টি গুরুত্ব দিয়ে অনুসন্ধান করা হবে। প্রাথমিকভাবে ষড়যন্ত্রে কোনো দেশ জড়িত কিনা তা বলা যাচ্ছে না। সে সময়ের সন্দেহভাজনদের দেশ ছাড়তে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে এবং জড়িত কেউ দেশের বাইরে থাকলে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। চলমান বিচার প্রক্রিয়া দেশি বিদেশি আইন বিশেষজ্ঞদের মাধ্যমে সমন্বয় করা হবে বলেও জানান কমিটির প্রধান। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিরপেক্ষভাবে আমরা এই তদন্ত যে সময় আমাদেরকে দেওয়া হয়েছে তার ভিতরেই সম্পন্ন করবার আমরা ঐকান্তিক চেষ্টা করব। 4 জন আইনজ্ঞ দেশি বিদেশি আমরা সম্পৃক্ত করতে বলেছি। সেটা হলো যে বাংলাদেশের একজন সিভিল এবং ক্রিমিনাল ল এক্সপার্ট আর একজন মিলিটারি ল এক্সপার্ট। আমরা কোনো দেশকে আইডেন্টিফাই করতে চাই না, আমরা নিরপেক্ষভাবে নির্ভয়ভাবে আমরা অগ্রসর হতে চাই। সরকারের গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পরে সচিবালয়ে এমন রহস্যজনক আগুন জনগণের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে, এমনটাই মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিএনপিকে ভাঙার জন্য এই সরকারের ভেতরে ক্ষীণ প্রচেষ্টা কাজ করছে কিনা তা নিয়ে জনগণের ভেতরে সন্দেহ দেখা দিয়েছে বলেও মনে করেন রিজভী। তিনি বলেন, কারা নির্বাচিত হবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো যদি তা নির্ধারণ করে দেয় তাহলে এই আত্মত্যাগের কি দাম থাকবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। স্বৈরাচার পালিয়ে গেলেও দেশ ও সমাজকে অস্থির করার জন্য বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার 18 মাইল মোড়ে অনুষ্ঠিত জামায়াতের পথসভায় তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বিগত সরকার দেশকে না সাজিয়ে নিজেদেরকে সাজিয়েছে। এছাড়াও দেশের মানুষের হাত কাজ তুলে দেওয়ার পরিবর্তে মানুষের
রিজিক তুলে নিয়েছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক এ সময় উপস্থিত ছিলেন। দুর্নীতিবাদের দখলদারের অস্তিত্ব থাকবে না। যে সমাজে আমার মা বোনেরা ইজ্জতের সাথে গৃহে এবং বাইরে সমস্ত জায়গায় তারা চলতে পারবেন, যে সমাজে যুবকরা কাজ পাবে, যুবতীরা কাজ পাবে যোগ্যতা অনুযায়ী যারা কাজ করতে চায়, এই সমাজ আমরা হাতে হাত মিলিয়ে গড়ে তুলবো ইনশাআল্লাহ। চাঁদপুরে এমভি আল বাখারা জাহাজে নাবিক সহ 7 নৌযান শ্রমিক হত্যার প্রতিবাদে দোষীদের শাস্তি ও নিরাপদ নৌপথ নিশ্চিতের দাবিতে সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌ বন্দরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নৌযান শ্রমিকরা। দাবি পূরণে সরকার কোনো উদ্যোগ না নিলে আজ রাত থেকে সারা দেশে নৌযান শ্রমিকদের কর্মবিরতির ঘোষণা শ্রমিকদের। সকালে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের বাঘাবাড়ি শাখার উদ্যোগে উত্তরাঞ্চলের একমাত্র নৌবন্দর সিরাজগঞ্জের শাহজাদপুর বাঘাবাড়িতে এই কর্মসূচি পালিত হয়। নৌযান শ্রমিক ফেডারেশনের সহসভাপতি আব্দুল ওহাব, লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন বাঘাবাড়ি শাখার সভাপতি দাউদ ইসলাম, সাধারণ সম্পাদক ফিরোজ আলম সহ সংশ্লিষ্টরা এ সময় বক্তব্য রাখেন। ফের অস্থির ডলারের দাম। খোলা বাজারে দাম উঠেছে 126 থেকে 128 টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন বাজারে সংকট, তবে বিক্রেতাদের অভিযোগ ডলার নিয়ে হচ্ছে সিন্ডিকেট। এমন বাস্তবতায় পণ্য আমদানিতে এলসি খুলতে বিপাকে পড়ছে ব্যবসায়ীরা। সংকট দ্রুত সমাধান না হলে বাজারে পণ্যের দাম আরেক দফা বৃদ্ধির আশঙ্কা তাদের। সেলিম মালিকের রিপোর্ট। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে শুরু। ওই সময় জ্বালানির দাম বৃদ্ধি পেলে দেশে মাত্র 80 টাকা ডলারের দাম ধীরে ধীরে বাড়তে শুরু করে। কয়েকদিনে আগেও বিক্রি হতো সরকারের বেঁধে দেওয়া দামে প্রতি ডলার 120 টাকা। এবারও অস্থিরতা দেখা দিয়েছে ডলারের খোলা বাজারে। বিক্রেতারা বলছেন বাজারে ডলার প্রায় শূন্য। ব্যাংকে যে রেট, আমাদের যে রেট, কোনো রেটের সাথে কোনো সামঞ্জস্য নাই। ওদের কিনলে না বিক্রি করব, ব্যাংক ডলার দেয় না, কাস্টমার আসে না, দেখে না। আধা ঘন্টা, আমি 1 ঘন্টাও বেশি আসছি, 1 ঘন্টার ভিতরে একটা লোক আসে না। তবে ভিন্ন কথা বলছেন ক্রেতারা। গতকাল আমি ডলারের খোঁজ খবর নিয়েছিলাম, আমাকে বলছিল যে 25 টাকা 25 পয়সা 50 পয়সা এরকম বলছে। আজকে একদিনের ব্যবধানে হঠাৎ করে আপনার এই যে 27 টাকা হয়ে গেছে, এটা একটু আজব লাগতেছে। এখানে অবশ্যই ডলার আছে, দাম বেশি, রেট বেশি। এমন একটা সিন্ডিকেট তৈরি করে মানে ফালাইছে এরা, ব্যবসায়িকরা, জনগণ এদের কাছে জিম্মি। বাণিজ্যিক ব্যাংকগুলোতেও ডলারের সংকট চলছে বলে জানালেন সোনালী ব্যাংকের এই কর্মকর্তা। ব্যাংক ডলার দিতে পারছে না, বাহির থেকে যেহেতু ডলার রেটটা বেশি, সেই কারণে কেউ ব্যাংকে আর বিক্রি করতে পারছে না। কেউ যদি $10,000 ব্যাংকে বিক্রি করবে, সে বাহিরে বিক্রি করলে 60,000 টাকা বেশি পাচ্ছে। ডলার সংকটে হুমকির মুখে পণ্য আমদানি। মাঝখানে কিছুটা সময়ের জন্য ফ্লেক্সিবল ছিল, আবারও এখন আমরা ব্যাংকগুলোতে গেলে দেখতে পাচ্ছি যে আমাদের প্রয়োজন মাফিক সেটা তারা যোগান দিতে পারছে না। একটা বড় রকমের বিপর্যয় হতে পারে যদি আমরা এখনই আমাদের সকল প্রয়োজনীয় উদ্যোগগুলো নিয়ে আপনার এই যে ডলারের বাজার আছে সেগুলোকে স্টেবল না করতে পারি। বিশ্লেষকরা বলছেন সংকট নিরসনের উপায় সরকারের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানো। যে জায়গাগুলোতে সরকারের কন্ট্রোল করবার সুযোগ রয়েছে, যেমন আমদানি, রপ্তানি, রেমিটেন্স, ঋণের উপরে নির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধি করে আমাদের ব্যয় নির্বাহের চেষ্টা বাড়ানো। বাংলাদেশ ব্যাংকের তথ্যে বর্তমানে ব্যাংকটি রিজার্ভ ছাড়িয়েছে $24 বিলিয়ন। সেলিম মালিক, RTV, ঢাকা। সময়ের পরিক্রমায় সাফল্যের ভেলায় চড়ে এবার কুড়িরাঙ্গিনায় আজ এবং আগামী টেলিভিশন চ্যানেল RTV। 2005 সালের 26 ডিসেম্বর দেশের 5ম বেসরকারি টেলিভিশন চ্যানেল হিসেবে গণমাধ্যম জগতে যাত্রা শুরু। দীর্ঘ পথ পরিক্রমায় RTV দর্শক শ্রোতাদের ভালো লাগাকে প্রাধান্য দিয়েছে, বিপরীতে পেয়েছে ভালোবাসা। RTVর গল্পের কিছুটা তুলে ধরছেন খান আলামিন। সেজেছে RTV, স্বপ্ন বুনছে আজও আগামীর বিশেষ এক মুহূর্তকে ঘিরেই এর সাজসজ্জা।
শেষ হয়েছে সময়ের অপেক্ষা। 19-এর বৃত্ত থেকে বেরিয়ে 20-র আঙিনায় পথ চলা শুরু করেছে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল RTV। প্রতিনিয়ত আজকের সবকিছুকে অবলম্বন করে আগামীর স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে চলছে RTV। স্বপ্ন দেখেছে, স্বপ্ন দেখিয়েছে বাংলাদেশকে। অনুষ্ঠান কিংবা সংবাদ সব ক্ষেত্রেই RTV ভালোবাসা পেয়েছে শ্রেণী পেশার গণ্ডি ছাড়িয়ে সমাজের সব স্তরের মানুষের। ডিজিটাল প্ল্যাটফর্মেও অগণিত মানুষের ভালোবাসায় প্রিয় প্রাঙ্গণ হয়ে উঠেছে RTVর বিভিন্ন চ্যানেল কিংবা পেজ। দশক যুগ পেরিয়ে 15-16 করে এখন 20-র আঙিনায় RTV। রজতের পথে এগিয়ে যাওয়া হবে রঙিন। 21-এর অঙ্গনে পৌঁছার আগেই দর্শক প্রিয়তায় তুঙ্গে আরোহণের লক্ষ্য RTV। নিরন্তর এ পথ চলায় সবাইকে সঙ্গে চাই আমরা। খান আলামিন, RTV। 2024 সালে শিক্ষার সবচেয়ে আলোচিত ঘটনা কোটা আন্দোলন, যা পরে রূপ নেয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় 16 বছরের আওয়ামী শাসনের। শিক্ষা কারিকুলাম বাতিল করে অন্তর্বর্তী সরকার, পদত্যাগ করে 17 বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। শিক্ষার্থীদের দাবির মুখে পরীক্ষা বাতিল করে সাবজেক্ট ম্যাপিং করে HSC ফলাফল দেয়া হয়। নভেম্বরে 3 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয় পুরান ঢাকা। আতিকুর রহমানের রিপোর্টে বিস্তারিত। 2024 সালে দেশের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল ছাত্র জনতার গণ অভ্যুত্থান। পতন হয় আওয়ামী লীগ সরকারের। তবে শুরুটা ছিল কোটা আন্দোলনের মাধ্যমে। মেধা না কোটা এই দাবিতে রাজপথে নেমে সরকার পরিবর্তন করে শিক্ষার্থীরা। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম 3 জন আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম ও মাহফুজ আলম উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। কারিকুলাম আপনি যদি ডেভেলপ করেন, কারিকুলামের সাথে যদি আপনি ম্যাটেরিয়াল না দেন, শিক্ষক প্রশিক্ষণ না হয়, তাহলে সেটা কিন্তু মুক্ত করে পড়বে। এজ এ রেজাল্ট সেটি হয়েছিল। এটা একেবারে হযবরল অবস্থা তৈরি করেছিল। এখন সেখানে থেকে এই সরকার এসে সাথে সাথেই এক বাক্যে কোনো মূল্যায়ন না করে পুরোটা বাদ। এটা হচ্ছে আর একটি হঠকারী সিদ্ধান্ত। 5 আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ 17 বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ উপাচার্যরা পদত্যাগ করেন। 2023 সালে চালু হওয়া নতুন কারিকুলাম বাদ দেয় অন্তর্বর্তী সরকার। নতুন পাঠ্য বইয়ে বাদ পড়ছে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ছবি ও তাদের নিয়ে লেখা। যুক্ত হচ্ছে জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগের কথা, গ্রাফিতি। যুক্ত হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবি। ঢাকার যাত্রাবাড়িতে গত 25 নভেম্বর শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের কয়েকশো শিক্ষার্থী ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা করে। অনেক শিক্ষার্থী আহত হয়। বছর জুড়ে রাজপথে আন্দোলন করে 7 কলেজের শিক্ষার্থীরা। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা দাবির আন্দোলন ছিল বেশ আলোচিত ঘটনা। 14টি সংস্কার কমিশন গঠন করে কাজ শুরু করলেও এখনো গঠন হয়নি শিক্ষা কমিশন। গার্মেন্টস সেক্টর, আপনি দেখেন IT, এগুলোতে কিন্তু আমাদের পর্যাপ্ত জনবল নেই। আমাদেরকে বাইরে থেকে লোক নিয়ে এসে কাজ করতে হচ্ছে। সো শিক্ষাকে যে রিফর্ম, পুরোটা রিফর্ম করতে হবে। আমাদের মার্কেট ওরিয়েন্টেড কারিকুলাম তৈরি করতে হবে এবং সেই অনুযায়ী ইউনিভার্সিটিগুলোকে ঢেলে সাজিয়ে নতুন সাবজেক্ট ওপেন করা এবং পুরাতন যে সাবজেক্টগুলো রয়েছে যেগুলো এখন হয়তো চাহিদা কমে যাচ্ছে, সেগুলোকে সিট সংখ্যা কমিয়ে দিয়ে এরকম একটি প্ল্যান করে এগোতে হবে। না হলে ইউনিভার্সিটি বলেন আর শিক্ষা ব্যবস্থা বলেন, বেকার তৈরির কারখানা অলরেডি হয়ে গিয়েছে। এই কারখানা থেকে আরও আনপ্রোডাক্টিভ জিনিসপত্র তৈরি হতে থাকবে। আতিকুর রহমান, RTV, ঢাকা। জানাবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ পন্থীদের গুপ্ত হামলায় দেশটির নিরাপত্তা বাহিনীর 14 সদস্য নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 10 জন। মঙ্গলবার ভূমধ্যসাগরের নিকটবর্তী তারতাস বন্দরে এই ঘটনা ঘটে। নিহতরা পরিকল্পনাকার কর্মীদের দামেস্কের কুখ্যাত সায়েদানা কারাগারে নির্যাতনের জড়িত দেশটির সাবেক এক সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তারের চেষ্টা করছিল। গেল 8 ডিসেম্বর সিরিয়ার দীর্ঘদিনের স্বৈরশাসক বাশার আল আসাদকে হাঁটিয়ে ক্ষমতা দখল করে আবু মোহাম্মদ আল জোলানির নেতৃত্বাধীন হায়াত তাহরির আল শাম। এর আগে গেল মঙ্গলবার দেশটিতে ক্রিসমাস বৃক্ষ পোড়ানোকে কেন্দ্র করে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা নতুন সরকারকে সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জোর দেওয়ার আহ্বান জানান।
দক্ষিণ পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকের একটি কারাগারে ভয়াবহ দাঙ্গার ঘটনা ঘটেছে। 33 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 15 জন। এছাড়াও দাঙ্গার মধ্যে কারাগার থেকে 1500 জনেরও বেশি বন্দী পালিয়ে গেছে। মূলত গত অক্টোবরে বিতর্কিত নির্বাচনের পর থেকে দেশটিতে অস্থির অবস্থা অব্যাহত রয়েছে। নির্বাচনে প্রেসিডেন্ট পদে দীর্ঘদিনের ক্ষমতাসীন দল ফ্রেলিমোর প্রার্থী ড্যানিয়েল চ্যাম্পো বিজয়ী হয়েছে। বিরোধীদের অভিযোগ, অক্টোবরে অনুষ্ঠিত এই ভোটে ব্যাপক কারচুপি হয়েছে। গেল সোমবার দেশটির সাংবিধানিক আদালত চ্যাপোকে জয়ী বলে রায় দিয়েছিল। এই সিদ্ধান্তের জেরে বিরোধী দল এবং তাদের সমর্থকরা দেশব্যাপী নতুন করে বিক্ষোভ শুরু করেছে। ফিলিস্তিনের গাজায় গণহত্যা অব্যাহত রেখেছে ইসরায়েল। গেল 24 ঘন্টায় নুসেইরাত শরণার্থী শিবিরে 5 সাংবাদিক সহ কমপক্ষে 23 জনকে হত্যা করেছে আইডিএফ। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা পৌঁছেছে 45 থেকে 400 জনে। এছাড়াও এসব ইসরায়েলি হামলায় 20 লাখেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘ। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে এসব হামলায় গাজার 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এরও বেশি লোক নিখোঁজ রয়েছে। চলমান যুদ্ধবিরতি প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে ইসরায়েল নতুন নতুন শর্ত আরোপ করছে বলে অভিযোগ হামাসের। অভিযোগ অস্বীকার করে হামাসকেই দায়ী করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। জানাবো খেলার খবর। ফুটবল। ইংলিশ প্রিমিয়ার লিগে ফুটবলে রাতে আলাদা ম্যাচে মাঠে নামবে লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠ অ্যানফিল্ডে হামজা চৌধুরী লেস্টার সিটির মুখোমুখি হবে লিভারপুল। 16 ম্যাচে 12 জয় ও 3 ড্রয়ে 39 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আর্নে স্লট বাহিনী। জয় নিয়ে নিজেদের অবস্থান ধরে রাখতে চায় লিভারপুল। আর তালিকার নিচের সারিতে থাকা লেস্টার সিটি নিজেদের অবস্থার উন্নতি করতে এই ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না। রাত 2টায় শুরু হবে ম্যাচটি। এর আগে ইতিহাদ স্টেডিয়ামে সন্ধ্যা 6:30 এভারটনের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে দুই দলই। ক্রিকেট। 6 মৌসুম পর পাকিস্তান সুপার লিগের ড্রাফটে নাম লিখিয়েছে বাংলাদেশি তারকা পেসার মোস্তাফিজুর রহমান। পিএসএল এর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এমনটাই নিশ্চিত করা হয়েছে। আগামী 8 এপ্রিল পাকিস্তানে শুরু হবে এবারের পিএসএল। লাহোর কালান্দাস ও ইসলামাবাদ ইউনাইটেডের মধ্যকার ম্যাচ দিয়ে এবার শুরু হবে পিএসএল এর 10ম আসর। 19 মে করাচি ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আসরের ফাইনাল। এর আগে 2017-18 মৌসুমে লাহোর কালান্দাসের হয়ে পিএসএল খেলেছিলেন মোস্তাফিজ। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 5:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।